স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আজ সম্প্রচার হবে এই আয়োজনের 10ম পর্ব। আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দুর্নীতি সহ নানা অপকর্ম। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট ছাড়াও আবাসন প্রকল্পের নামে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লুটপাটের অর্থের বড় একটি অংশ পাচার করার অভিযোগ রয়েছে। ডিবিসি নিউজের অনুসন্ধানেও মিলেছে তার দুর্নীতি ও দখল বাণিজ্যের নানা তথ্য। আমাদের মেইন জিনিস হলো সংসদীয় আসন ঢাকা ৩ কেরানীগঞ্জ থেকে টানা 4বারের এমপি নসরুল হামিদ 2014 থেকে 2024 3 মেয়াদে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এই সময়ে তার বিরুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট। এর নেতৃত্বে ছিলেন নসরুল হামিদ। আর এসব অপকর্মের বড় সহযোগী ছিলেন জ্বালানি উপদেষ্টা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতাবান কয়েকজন। বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে এই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। দেশে প্রথমবার এলএনজি আমদানি শুরু হয় 2018-19 অর্থবছরে। ঘুরে ফিরে এর কাজ পায় 4টি কোম্পানি। এগুলো হলো সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস ও যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি। তবে সিঙ্গাপুরের 2টি কোম্পানির সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য, বন্ধু ও পারিবারিক কোম্পানির ব্যবসায়িক সংশ্লিষ্টতা ছিল। এই 2 কোম্পানি বেশিরভাগ এলএনজি সরবরাহ করে। অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে সংঘবদ্ধভাবে বিদ্যুৎ খাতে 72,000 কোটি টাকা লুটপাট হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ পাইয়ে দিতে কমিশন, বিদ্যুৎ কেন্দ্র না চালিয়ে ভাড়া ও অতিরিক্ত মুনাফার মাধ্যমে এই লুটপাট হয়েছে। এছাড়া এলএনজি আমদানি ও গ্যাস ক্ষেত্র কূপ খননে ব্যাপক দুর্নীতির ধারণা করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, এসব দুর্নীতির অন্যতম কুশীলব ছিলেন নসরুল হামিদ। লুণ্ঠনের ক্ষেত্র তৈরি করা এবং লুণ্ঠন করার জন্য আইনগতভাবেই একটা আইনি কাঠামো তৈরি করে ফেলা হয়েছে। তো তার মধ্যে যিনি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি যেই থাকুক না কেন, তিনি তো তার দায়, এই কৃতকর্মের দায় এড়াতে পারবেন না। সেটা নসরুল হামিদই হোক আর XYZ হোক। কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় গড়ে তুলেছিলেন প্রায় 600 একর জমির উপর বিশাল এই খামার বাড়ি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই এলাকার বেশিরভাগ জমিই ছিল তার দখল করা। আমার কাছে 5 জায়গা আছে, এই জায়গায় 996 জায়গা আছে আপনার 18%। উনি দখল করার পথে এখানে সে গান বাজনা করতো, তার বউ আইতো, বারবিকিউ করতো। আমগো জায়গা আছে 22% জায়গা আছে। আমগো টাকা দেওয়ার কথা আসলো, টাকাটা দেয়নি। বুড়িগঙ্গার পাশাপাশি অসহায় ও সনাতন ধর্মাবলম্বীদের জমি দখলের অভিযোগ রয়েছে নসরুল হামিদের বিরুদ্ধে। এটা আমাদের পারিবারিক পুকুর ছিল, জালে এতি কইরা নিছেন। আমার 15% জায়গাটা তারা জাল জড়ি কইরা খেয়ে পালিয়েছে। নজরুল হামিদ দীপু সাহেবের এরা লোক, ঘনিষ্ঠ লোক। এরা দেবত্ব বলেন, শ্মশান বলেন, মন্দির বলেন, এরা এমন কোনো কাজ নাই না করতে পারে। ক্ষমতার অপব্যবহার করে কেরানীগঞ্জে সরকারি আবাসন প্রকল্প ঝিলমিল এর জমি দখল করে বানিয়েছেন প্রিয় প্রাঙ্গণ প্রকল্প। বছরের পর বছর আটকে রেখেছেন এই প্রকল্পের কাজ। 2020-এ যখন আমি ঝিলমিল প্রকল্পের রাস্তার টেন্ডার করি, সবগুলো রাস্তা, তখন আওয়ামী লীগের এক কন্ট্রাক্টর সে কাজ পায়নি দেখে আমার অফিস পর্যন্ত ভাঙচুর করছিল, রাজুকের অফিসে। যে কন্ট্রাক্টর আমার রুম ভাঙচুর করেছিল, আমি ওকে বলেছিলাম যে দেখো, সে আমার পিস্তল তাক করে আমরা কয়েক গুলি করে মেরে, তোমার গুলিতে যদি আমার মৃত্যু লেখা থাকে তাহলে আমার এখনই মৃত্যু হবে। কেরানীগঞ্জের যে উপজেলা চেয়ারম্যান, শাহিন চেয়ারম্যান, সেও আমার অফিসে আসছিল, হুমকি দিচ্ছিল কাজের জন্য। তৎকালীন যে মন্ত্রী ছিল নসরুল হামিদ, সেই তাকে ব্যাকআপ দিত। দখলের অভিযোগ অস্বীকার করেছেন নসরুল হামিদের প্রিয় প্রাঙ্গণের দায়িত্বে থাকা একজন। আমি যে টাইমে এই কাগজপত্র দিতাম, ওইগুলো বিক্রি করে দিছি, ওইগুলো 2010-এর আগে। এছাড়া ময়মনসিংহের ত্রিশালে কৃষি জমি দখল করে প্রতিষ্ঠা করেন হামিদ অর্থনৈতিক অঞ্চল। মেয়ের নামে শুরু করেছিলেন আলিফিয়া রিভার ভিউ প্রকল্প। কিছু কিছু জায়গা আছে মালিকানা, আর সারাটা তৈরি বিল আছেন খাস।
এই দুনিয়া নিতে 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 ব্যাগটা মিল নিয়েছিলাম। কমপক্ষে 10,000 পরিবার স্যার চলতো এই বিল্লাতে, আমরাই চলতাম। অনেক মালিকরা, হামিদ গ্রুপরা, অন্যান্য গ্রুপরা জায়গা নিয়ে আমগরে থান নাই। এটা কিনছে মানে কেউ কেউ টাকা দাও কিনছে, কেউ কেউ ফার্টিলিটি ধরেও কিনছে। শুধু দেশেই নয়, বিদেশেও নামে বেনামে অঢেল সম্পদ থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি নসরুল হামিদের ৯৮টি ব্যাংক হিসাবে ৩,২২২ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগের বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি নসরুল হামিদকে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দুর্নীতি নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার ইউসুফ রানা। ইউসুফ, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার প্রতিবেদনে দেখছিলাম যে প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে সেটা অনুমোদন পর্যন্ত সিন্ডিকেটকে 20টি ধাপে অর্থ দিতে হতো। তো এতগুলো ধাপে যদি অর্থ দিতে হয়, সেক্ষেত্রে ওই প্রকল্পের কাজ কিভাবে এগোতো, এইটা আপনার কাছে জানতে চাই। আর সেই সঙ্গে নসরুল হামিদের এই দুর্নীতির সঙ্গে কি ধরনের সংশ্লিষ্টতা ছিল, কিভাবে তিনি প্রভাবিত করতেন, যদি বলেন আমাদেরকে। ঈশ্বর, আপনি যেমনটি দেখছিলেন প্রতিবেদনে, বর্তমান সরকারের যে শ্বেতপত্র কমিটি, সেই কমিটি কিন্তু বিদ্যুৎ খাতেই, শুধুমাত্র বিদ্যুৎ খাতেই ৭২,০০০ কোটি টাকার যে অনিয়ম হয়েছে সেটি কিন্তু প্রাথমিক প্রমাণ পেয়েছে। এবং এই খাতের সংশ্লিষ্টরা, বিশ্লেষকরা কিন্তু বলছেন যে এটি একটি শুধুমাত্র সূচনা হলো। এর পরবর্তীতে বিদ্যুৎ খাতের যে প্রকল্পগুলো আছে এগুলো যদি ধাপে ধাপে ধরে একটার পরে একটা অনিয়মগুলো খুঁজে বের করা হয়, তাহলে কিন্তু আরও অনেক বড় অনিয়মের চিত্র বেরিয়ে আসবে। এবং এর সাথে কিন্তু নসরুল হামিদ ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ১০ বছর বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। এবং ৩টা ক্ষেত্র, বিদ্যুৎ খাত, জ্বালানি খাত এবং খনিজ সম্পদ খাত, আলাদা আলাদা জায়গায় কিন্তু আলাদা আলাদা রকমের প্রকল্প নেওয়া হয়েছিল এবং আলাদা আলাদাভাবে বিভিন্ন খাতে এই দুর্নীতি করার চিত্র কিন্তু উঠে এসেছে এই বর্তমান শ্বেতপত্র কমিটির মাধ্যমে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই তারা কিন্তু দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইন, যে আইনটি করেছিল, দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি আইন যে আইনটি করেছিল, সেটিতে কিন্তু এই তারা যে বিদ্যুৎ সরবরাহ এবং জ্বালানি সরবরাহ বৃদ্ধি করবে জনগণের প্রয়োজনে, এমনটা বলে যে আইনটি করেছিল, সেই আইনের আওতায় কিন্তু বলা হয়েছিল যে তাদের কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এবং পরবর্তীতে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে এই আইনের যথাযথ ব্যবহার হয়নি, বরং এই আইনটিকে ব্যবহার করে, অপব্যবহার করে, আইনের অপব্যবহার করে এবং আইনি কাঠামোর মধ্যে এই বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ খাতে ব্যাপক পরিমাণে অনিয়ম হয়েছে। আপনি জানেন যে দুদকের যে অনুসন্ধান চলছে নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে, সেই অনুসন্ধানেও কিন্তু এমন চিত্র উঠে এসেছে। তার ৯৮টি অ্যাকাউন্টে প্রায় ৩২,০০০ কোটি টাকার সন্দেহজনক এবং অসামঞ্জস্যপূর্ণ যে লেনদেন, সেই চিত্র কিন্তু উঠে এসেছে। এবং দুদকের অনুসন্ধানে এবং বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্ট ইউনিটের যে অনুসন্ধান, সেই অনুসন্ধানেও কিন্তু দেখা গেছে যে নসরুল হামিদ বিপু এই বিদেশেও প্রচুর পরিমাণ অর্থ পাচার করেছেন। এবং কী পরিমাণ অর্থ পাচার হয়েছে সেটি কিন্তু এখনও মানে আরও তদন্ত সাপেক্ষ ব্যাপার। এবং দুদক এবং বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্ট ইউনিট তারা কিন্তু সেই কার্যক্রম করছে। তবে আপনি যে প্রশ্নটি করেছেন যে কিভাবে দুর্নীতিটি হয়েছে, আমি সেই বিষয়ে বলতে চাই, আমাদের প্রতিবেদনের অনুসন্ধান এবং এর আগেও কিন্তু ব্যাপক পরিমাণে গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। সেই প্রতিবেদন অনুযায়ী বিদ্যুৎ খাতের যে দুর্নীতিগুলো হয়েছে সেটা কিন্তু অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ দেওয়ার মাধ্যমে এই দুর্নীতিটা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যে বিদ্যুতের চাহিদা আছে তা 16 থেকে সর্বোচ্চ 17,000 মেগাওয়াট, এটা হচ্ছে গ্রীষ্মকালে, এবং শীতে কিন্তু সেই বিদ্যুতের চাহিদা 8 থেকে 9,000 মেগাওয়াটের মতো থাকে। কিন্তু আমাদের যে বিদ্যুতের ক্যাপাসিটি তৈরি করা হয়েছে সেটা প্রায় 30,000 মেগাওয়াট। অর্থাৎ
আমাদের যদি 17,000 মেগাওয়াট চাহিদা থাকে সেইটার ক্যাপাসিটি সর্বোচ্চ 20,000 মেগাওয়াট হতে পারত, কিন্তু সেটা যদি প্রায় 25, 26 বা 30,000 মেগাওয়াট হয়, এই যে অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু তাদের যে ক্যাপাসিটি পেমেন্ট, সেই পেমেন্টটা কিন্তু সরকারকে দিতে হচ্ছে, অর্থাৎ জনগণের পকেট থেকে যে টাকাটা যাচ্ছে বিদ্যুৎ বিল বাবদ বা ট্যাক্স বাবদ, সেই টাকাটা কিন্তু এই অতিরিক্ত ক্যাপাসিটি চার্জের নামে এই বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা নিয়ে নিচ্ছেন। আমি আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই যে আমাদের যে কুইক রেন্টাল এবং বিদ্যুৎ খাতের রেন্টাল, বেসরকারি খাতে আইপিপি মালিকদেরকে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করতে দেওয়া হয়েছে, সেটি আমাদের মোট বিদ্যুতের অর্ধেকের বেশি, অর্থাৎ অর্ধেকের বেশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ কিন্তু সেই আমাদের বেসরকারি খাতের মালিকরা নিয়ে নিচ্ছেন। এবং সেই টাকা যে এমনি এমনি মালিকরা পেয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এমন নয়, কারণ এই যে একটা আইন করা হয়েছে, এই আইনের অধীনে কোনো রকমের প্রশ্ন করা যাবে না। সেই আইনের ক্ষমতা বলে টেন্ডার ছাড়া বিনা টেন্ডারে, এই আইনটা তো বর্তমান বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিধান বিশেষ আইন, সেটা তো বর্তমান সরকার বাতিল করেছে। জি, সেটা তো এখন বাতিল হয়েছে, কিন্তু আমি তো কথা বলছি সেই 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত বিদ্যুৎ খাতের যে বিষয়গুলো হয়েছে সেই সময়কার কথাগুলো বলছি। এবং সেই সময় কিন্তু এই কোনো রকমের টেন্ডার ছাড়াই এই বিদ্যুতের প্রকল্পগুলো বেসরকারি খাতের মালিকদেরকে দেয়া হতো, এবং সেইখানে কিন্তু এই সুযোগটা নিয়েছে। যদি উন্মুক্ত টেন্ডার পদ্ধতির মধ্যে হতো, তাহলে কিন্তু এইখানে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি আরো ত্বরান্বিত হতো। জি ইউসুফ, ধন্যবাদ আপনাকে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীর বাংলাদেশের রূপরেখা বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী 72 সংবিধানকে কবর দেওয়া হবে। 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাতে এ ঘোষণা দেওয়ার পর এ নিয়ে রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে আগামী বাংলাদেশের রূপরেখা। বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়ার প্রয়োজন থাকলেও রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ তার। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলোকে ধারণ করবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী 72 সংবিধানকে কবর দেওয়া হবে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। এ সময় জানানো হয়, আগামী 31শে ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হবে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। ঘোষণাপত্র আমাদের ইখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজকে সমন্বয়করা কথা বলেছেন, কি কি বিষয় নিয়ে তারা কথা বলেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু তাদের কার্যালয়ে একটি জুলাইয়ের বিপ্লব ঘোষণাপত্র নিয়ে কিন্তু কথা বলেছেন। আমরা কিন্তু সকালেই তাদের যে আনুষ্ঠানিক প্রোগ্রামটা ছিল আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেমন সার্জিস আলম, সে সাথে হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, বিপ্লবের কথা বলেছেন এবং জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেগুলো বিষয় নিয়ে কিন্তু প্রথম দিকে কথা বলেছেন। তারপরে বলেছেন যে তাদের যে এই জুলাইয়ের যে অভ্যুত্থানের যে গল্পটি, ওটি যেন দলিলপত্র হিসেবে রাখতে পারে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু সংবাদ সম্মেলনের কথা তুলে নিয়ে আসছেন। এদিকে আর একটি বিষয় বলছেন যে যেখান থেকে স্বৈরাচার শেখ হাসিনার এক দফা দাবি দেওয়া হয়েছিল, তার মাধ্যমেই তাকে তো ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেখান থেকেই কিন্তু কালকে 31 তারিখে কিন্তু সেখান থেকেই তারা শহীদ মিনার থেকেই 72 সংবিধান রচিত করবে বলে বা কবর দেওয়া হবে বলেও কিন্তু তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন। এটি হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন।
সেই সাথে আমরা কিন্তু আরও কিছু বিষয়ে বলেছিলেন, সেগুলো আমরা শুনেছি যে জুলাইয়ের রেগুলেশনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী বাংলাদেশে কেমন হবে বা তার আকাঙ্ক্ষা কি, লক্ষ্য কি, ইস্তিহার কি, এইসবগুলো ব্যাপারগুলোকে কিন্তু লিপিবদ্ধ করে রাখার বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। সার্জিস আলম একটা কথা বলেছেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে আগামীর বাংলাদেশের রূপরেখা। তো এই ক্ষেত্রে এই ঘোষণাপত্রে কি কি থাকবে সে ব্যাপারে কোনো ধারণা দেওয়া হয়েছে কিনা? আসলে মূলত বিষয়গুলো ছিল যে গণ অভ্যুত্থানের যে পরবর্তী রাষ্ট্র কেমন চায় শিক্ষার্থীরা সেই বিষয়ে এবং দেশের মানুষের প্রত্যাশা কি সেটি কিসের উপর উল্লেখ করে থাকার কথা, সেইগুলো বিষয় নিয়ে কিন্তু ঘোষণাপত্রটি হবে। মূলত এই বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন। আর আরেকটি বিষয় ছিল যে 5ই আগস্টে ঘোষণাপত্র না হওয়ার কারণে যে বিদেশে বসে আওয়ামী লীগের দোসররা বা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু বারবার বলছিল। আরেকটি বিষয় যে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, এই ধরনের বিষয়গুলো নিয়েও কিন্তু বারবার তারা বলছিলেন। এবং সেই সাথে মানুষ যে 31 তারিখে শহীদ মিনারে জমা হবে সে বিষয়টা নিয়েও কিন্তু বলেছিল যে মানুষ দেখবে যে 5ই আগস্ট যে স্বৈরাচার সরকার ফ্যাসিস্ট হাসিনাকে পতনের মাধ্যমে যে বিপ্লব নিয়ে আসছে সেই বিষয়টি কিন্তু লিপিবদ্ধ করে রাখার বিষয় নিয়েও কিন্তু তারা সেই সংবাদ সম্মেলনে বলছিল। আজকে আমরা মূলত যখন গিয়েছিলাম তখন থেকেই তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। সেই সাথে যদি তারা বলছিলেন যে যদি এই সময়টা আরও আগে সরকার ফ্যাসিস্ট সরকার পতনের আগে যদি এই ঘোষণাপত্রটি নিয়ে তারা ভাবতো বা হচ্ছে যে এটি করা হতো তাহলে কিন্তু এই ষড়যন্ত্রগুলো আসলে এতদিন করতে পারতো না স্বৈরাচার সরকার। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ঘোষণাপত্রের মাধ্যমে নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক ঘোষণা করা হবে, আবার মুজিববাদী 72 সংবিধানকে কবর দেওয়া হবে। এগুলোর পরিপ্রেক্ষিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কিনা? না, মূলত দেখুন তারা বলছিল যে 72 সংবিধানকে কবর রচিত করা হবে। এটি আসলে মূলত বলছিল তারা যে তাদের যে স্বৈরাচার সরকার শেখ হাসিনার এক দফা যখন দাবি হয় তখন কিন্তু তারা ওই শহীদ মিনারের সামনে থেকেই তারা এই দাবির ঘোষণা করেন। তারপরেই কিন্তু 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে এটি আপনি তো দেখেছেন, সেই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করেই এই কথাটি বলেছেন যে 72 সংবিধান বাতিল প্রসঙ্গেই কিন্তু কবর দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বলেছেন যে 72 সংবিধানের যে কথা আসছে সেটি। এই তো মূলত এই সকল বিষয় নিয়েই আজকে সংবাদ সম্মেলন করেন আর সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন কাল দেয়া হবে প্রধান উপদেষ্টার কাছে, জানিয়েছে প্রেস উইং। এদিনই সীমিত পরিসরে অস্থায়ী পাশে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তবে এর আগে ইস্যু করা সব কার্ড বাতিলের সিদ্ধান্ত বহালই থাকবে। নতুন করে আবার আবেদন গ্রহণ ও বাছাইয়ের পর ইস্যু করা হবে নতুন কার্ড। বৃহস্পতিবার মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের পর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস। ডিজিটাল পরিচয়পত্র পাঞ্চ করে সকাল থেকেই প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সিনিয়র সচিবরা ছাড়া কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। প্রবেশে কড়াকড়ি ছিল অন্য দিনের চেয়েও বেশি। সাংবাদিকদের সব কার্ড বাতিলের কারণে কোনো গণমাধ্যম কর্মীও প্রবেশ করতে পারেনি সচিবালয়ে। পরে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসেন সাংবাদিকদের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জানানো হয় সোমবার থেকেই অস্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবে সাংবাদিকরা। সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। আজকে বলে আসছি, আমরা আজকেই তালিকা পাঠিয়ে দিব। এদিকে আগুনে পুড়ে যাওয়া ভবনে রবিবারও চলে তদন্ত কাজ। তদন্ত দলের পরিদর্শন ও বৈঠকের পাশাপাশি ধ্বংসস্তূপ অপসারণের কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুরের দিকে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত
একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে প্রাথমিক তদন্ত প্রতিবেদন। তদন্তটা সুষ্ঠু হওয়া জরুরি দেশের স্বার্থে, কারণ এটার সাথে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য পরীক্ষার জন্য প্রয়োজনে আলামত দেশের বাইরে পাঠানো হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন ও অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা যে অস্থায়ী পাস পাবেন সেই ব্যাপারে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার শাইমা। ইমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। সাংবাদিকদের সব কার্ড তো বাতিল করা হয়েছে, তো গণমাধ্যম কর্মীরা আজকে সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। সংবাদ সংগ্রহ করতে সেক্ষেত্রে কেমন বেগ পেতে হয়েছে আপনাদের? আর নতুন করে যে অস্থায়ী পাস দেওয়া হবে, কতজন সাংবাদিককে দেওয়া হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়েছে কিনা? ইশরাত, আপনি জানেন যে এই এত বড় সচিবালয়ে একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে গণমাধ্যম কর্মীদের যত অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে সেই কার্ড বাতিল করা হয়েছিল। এর পরবর্তীতে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবসে আমরা যখন সংবাদ সংগ্রহ করতে যাই সচিবালয়ে, তখন থেকে আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে খুবই সমালোচনার মুখে পড়েছিল সরকার যে এভাবে গণমাধ্যম কর্মীদের কার্ড বাতিল করার কারণে। তো এই কারণে সাংবাদিকদের একটি সচিবালয়ে যারা কাজ করে সেই সাংবাদিক সমিতির পক্ষ থেকে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সাংবাদিকরা এই বিষয়ে তাদের অসুবিধার কথা তুলে ধরলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে আমরা আসলে এই কার্ডগুলো তারা বাতিল করেছে, যে 3,500-এর উপরে তাদের একটি কার্ড ছিল, যে কার্ডগুলো অনেকেই এই কার্ডগুলো ব্যবহার করে সচিবালয়ে আসতো, কিন্তু মূলত সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা কিন্তু এখানে খুব কম সংখ্যক সাংবাদিকরাই আসতো। সেই ক্ষেত্রে তারা কার্ডটা বাতিল করেছে। তবে যারা মূলধারার গণমাধ্যমের যারা সাংবাদিক রয়েছে তাদের আগামীকাল থেকে একটি সাময়িক সময়ের জন্য পাস ইস্যু করা হবে। এই পাসটি দিয়ে তারা আপাতত 2 থেকে 3 সপ্তাহ সময় পর্যন্ত তারা সচিবালয়ে প্রবেশ করতে পারবে এবং সংবাদ সংগ্রহ করতে পারবে। তবে যে 3,500 কার্ড বাতিল করা হয়েছে, এখন নতুন করে আবার সকল গণমাধ্যমের পক্ষ থেকে একটি প্রক্রিয়া তারা জানিয়ে দিবে যে কিভাবে আবেদন করতে হবে। সেই আবেদনের প্রেক্ষিতে তারা নতুন করে আবার যাচাই বাছাই এবং বাছাইয়ের পরে তারা পরবর্তীতে আবার এটা ইস্যু করবে কার্ডগুলো। জি, আজকে দুপুরে তথ্য সম্প্রচার উপদেষ্টা ব্রিফ করেছেন আপনাদেরকে, তো তদন্ত নিয়ে সেখানে তিনি কি বলেছেন? তদন্ত নিয়ে যেটি বলেছেন যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উনি বলেছে যে তদন্ত কাজ আজকেই শেষ হবে। একটি নির্দেশনা ছিল যে 72 ঘন্টার মধ্যে একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছিল। সেই তদন্তকারী যে দল রয়েছে 8 সদস্যের, তারা আজকে কয়েক দফা বৈঠক করে তারা জানিয়েছে যে তারা প্রাথমিকভাবে একটি খসড়া তৈরি করেছে, যে প্রতিবেদনটি আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে। এর পরবর্তীতে সেই সুপারিশের ভিত্তিতে মূলত আরও কোনো মামলা হবে কিনা এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। আর তদন্ত 10 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত দিবে এবং সেই তদন্ত রিপোর্টের আলোকে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। জি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে কথা বলেছেন তদন্ত প্রতিবেদন নিয়ে। সেখানে তিনি কি বলেছেন? আপনার প্রতিবেদন আমরা একটু করে দেখেছিলাম। জি, প্রেস উইং থেকে আজকে ব্রিফিং করা হয়েছিল। সেখানে তারা বলেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনা যে ঘটনাস্থলে হয়েছে সেই ভবনের সকল আলামত সংগ্রহ করা হয়েছে। তবে কিছু কিছু আলামত ফরেনসিক টেস্টের জন্য আমাদের দেশে যেগুলো সম্ভব না সেগুলো প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে বলেও প্রেস উইং থেকে জানানো হয়েছে। অর্থাৎ সরকার চাচ্ছে যে এই সচিবালয়ের মতো কেপিআইভুক্ত একটি নিশ্চিত নিরাপত্তার মধ্যে কিভাবে এত বড় ঘটনা ঘটলো এটার সুষ্ঠু একটা সুরাহা করে এটার সত্য উদ্ঘাটন করার জন্য চেষ্টা করছে এবং এর জন্য যা যা করা প্রয়োজন সরকারের পক্ষ থেকে সেই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে প্রেস উইং থেকে আজকেও এটা নিশ্চিত করা হয়েছে। ধন্যবাদ ইমান। বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া। তবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে সিন্ডিকেট তৈরির নজির নেই। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন আমিন নূর ও রুহুল আমিন স্বপন। কর্মী প্রতি সিন্ডিকেটকে ফি দিতে হতো 1,52,000 টাকা। এতে বেড়ে যায় খরচ।
সিন্ডিকেট, অনিয়ম ও টাকা পাচারের অভিযোগে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়া শ্রমবাজার। মালয়েশিয়া যেতে মাইগ্রাম নামে একটি সফটওয়্যারের মাধ্যমে নাম নিবন্ধন করতে হয় কর্মীদের। আর এটির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক আমিনুল ইসলাম বিন আমিন নূর। বাংলাদেশের অংশ দেখভাল করত সিন্ডিকেটের আরেক হোতা রুহুল আমিন স্বপন। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সির মালিক তিনি। টাকা পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। মালয়েশিয়া কর্মী পাঠাতে সরকার নির্ধারিত প্রতিজন ৭৯,০০০ টাকা ধরা হলেও সিন্ডিকেটের কারণে এই খরচ দাঁড়ায় প্রায় ৫.৫ লাখ টাকায়। ২৫০০ রিক্রুটিং এজেন্সি থাকলেও ৬১ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া কর্মী পাঠাতো চক্রটি। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ার কারণ সিন্ডিকেট। কোনো দেশের সিন্ডিকেট নাই, শুধুমাত্র বাংলাদেশের সিন্ডিকেট আছে এবং লাইসেন্সের একটা লিমিটেশন আছে। বাংলাদেশের রুহুল আমিন স্বপন সাহেব মালিক আর মালয়েশিয়াতে দাতুশ্রী আমিন মালিক, এই দুইজনেই মূলত সিন্ডিকেটের মাস্টারমাইন্ড। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মীরা, এই সেক্টরে যারা কাজ করে তারা, এবং দেশের সুনাম নষ্ট হয়েছে। সেই জন্য এই সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে। সিন্ডিকেট সহ অন্যান্য বিষয়ে সরকারের নজরদারি না থাকায় বেড়ে যায় কর্মী পাঠানোর খরচ। এই প্রতারক চক্রের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে তারা হয়তো একই সিন্ডিকেট আবার করতে সাহস পাবেন না। আমরা কখনোই দেখি না যে তারা যারা জড়িত তারা বিচারের আওতায় এসেছে। সিন্ডিকেট হলে কি হবে? সিন্ডিকেট হলে যেটা হয়, কর্মীরা প্রতারিত হয়, মানুষ গিয়ে কাজ পায় না, দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। কিন্তু এই সিন্ডিকেট যারা হোতা, তারা দেখা যায় যে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা আয় করে। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। গত ১.৫ বছরে সৌদি আরবের পর সবচেয়ে বেশি ৪.৫ লাখের বেশি কর্মী গেছে দেশটিতে। সিন্ডিকেটের নানান অনিয়ম আর অর্থ পাচারের অভিযোগে গেল ১৫ বছরে ৩ দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে আবার যদি সিন্ডিকেট করা হয় তাহলে আবারও মুখ থুবড়ে পড়তে পারে মালয়েশিয়ার শ্রমবাজারটি। এখন সময়ের দাবি, সিন্ডিকেট মুক্ত করে সবার জন্ম উন্মুক্ত করে দেয়া হোক এই বাজারটি। মাহমুদুল হাসান নাজিব, ডিবিসি নিউজ, ঢাকা। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। শীত বেড়ে যাওয়ার সাথে সাথে দিনাজপুর, সাতক্ষীরা ও গোপালগঞ্জে গরম কাপড়ের দোকানে বেড়েছে ক্রেতা সমাগম। শীত বস্ত্র কিনতে ভিড় করছেন সব শ্রেণী পেশার মানুষ। সাধ্যের মধ্যে পণ্য কিনতে পারায় খুশি তারা। আর শীতের শুরুতেই বিক্রি ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতার মুখেও। সাশ্রয়ী দামের কারণে দিনাজপুরের মানুষের অন্যতম গন্তব্য শহরের বড় মাঠের পুরাতন কাপড়ের মার্কেট। শীতের তীব্রতা বৃদ্ধিতে কাচারি বাজার নামে পরিচিত বাজারটিতে বেড়েছে ক্রেতার ভিড়। সোয়েটার, জ্যাকেট, টুপি ও কম্বল সহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র মিলছে এখানে। একটু সস্তায় পাওয়া যায় তো, অল্প দামে পাওয়া যায়, তাই জন্য এখানে আসি। আমরা এখানে অল্প টাকাতে অনেক উন্নত মানের কাপড় পাওয়া যায়। শীতের শুরুতেই প্রচুর ক্রেতার আগমনে মৌসুম জুড়ে ভালো ব্যবসার প্রত্যাশায় বিক্রেতারা। শ্রেণী আছে, তবে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটাই বেশি। একটু নর্মাল ছিল, এখন শীত পড়ার ইনশাল্লাহ এখন ব্যবসা কিনি ভালো আসে। সাতক্ষীরায় দোকানে দোকানে শীতবস্ত্র কিনতে ভিড় করছে ক্রেতারা। স্বল্পবিত্তরা ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সব শ্রেণীর মানুষই আসে এখানে কেনাকাটা করতে, কারণ দামটা অনেক রিজনেবল। সাতক্ষীরার এই নিক্সন মার্কেট, এখানে শীতের পোশাক খুব অনেক কম দামে পাওয়া যায়। এদিকে শীত বৃদ্ধিতে জমে উঠেছে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকার অস্থায়ী গরম কাপড়ের বাজার। প্রতি শনিবার শতাধিক দোকানি পোস্টার সাজিয়ে বসছেন ভ্যানে। মিলছে সোয়েটার, জ্যাকেট সহ নানা ধরনের শীতের কাপড়। দাম একটু কমে আসে, এই কারণে এই জিনিসগুলো নিয়ে আমরা এই মালগুলো আমাদের চাহিদা অনুযায়ী পাই, সুন্দর। আর যেটা মার্কেটে যেই প্রাইসটা, তার থেকে এই প্রাইসটা অনেক কম। আমরা অনেক চিপ রেটে, একদম চিপ রেটে দেই বিদায় আমাদের কাছ থেকে মানুষ কেনে। সামনের দিনগুলোতে শীতের পোশাক বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।